আমাদের অনুভূতিটা প্রকাশের জন্য একটু বক্তব্য রাখবেন। আপনি সদয় সম্মতি দিলে আমরা ওনাদের কাছ থেকে স্বল্প পরিসরে একটু বক্তব্য উপস্থাপন করব আপনার সমীপে, তারপরে আপনার মূল্যবান ভাষণ আমরা শুরু করব। 2001 পর্যন্ত ছিলাম, সেবারই প্রথম বাংলাদেশকে খাদ্যের সম্পূর্ণ করেছিলাম। 40 লক্ষ মেট্রিক খাদ্য রাতে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাত্র 2 বছরের মধ্যে আমরা সে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। বিদ্যুৎ উৎপাদন, সাক্ষরতার হার বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ব্যাপক ধরনের ব্যবস্থা, বেসরকারি খাতকে মুক্ত করে দেওয়া, যাতে আমাদের দেশে কর্মসংস্থান হয়, আমাদের সেই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। তারপর 2001 সাল অনেকটা পরে 2008 নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ, যদি আমরা জোরগঠে নির্বাচন করেছিলাম, তারপরেও আমরা আওয়ামী লীগ 233টা সিট এককভাবে পেয়েছি। মনে হলো যে এই কথাই একটা সরকারের মধ্যে পড়ে যাওয়া, কারণ তখন থেকে একটা প্রচেষ্টা ছিল কিভাবে আমাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। তাদের সাথে আপনারা জানেন, তো অনেকবার বলতে আর বিস্তারিত বলতে চাই না, কিন্তু 2019 সালে নির্বাচন থেকে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও যখন আমরা নির্বাচন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার পদক্ষেপ নিলাম এবং 2 মাস বাড়তে দিলাম, 97,000 কোটি টাকা বাজেট আমরা দিতে পেরেছিলাম। একটা অর্থনৈতিক মহড়া, সেই কোভিড-19 অভিঘাত এর উপর ছিল বিশ্বব্যাপী যে যুদ্ধের অবলঙ্কা, ইউক্রেন রাষ্ট্র যুদ্ধ, সাইকেল কাউন্টার আমরা তো ব্যতিক্রম ছিলাম না। তারপরে আমাদের প্রত্যেকে আমরা আমাদেরকে অর্থনীতি একটা মজবুত ভিত্তিতে দাঁড় করিয়েছিলাম এবং সব থেকে আনন্দ বিষয় ছিল আমাদের এই জন্য জনগণের বিচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সেটা আমরা যখন উদযাপন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। এবং আপনারা জানেন, জাতিসংঘ যে বিশেষ কমিটির মাধ্যমে বাছাই করে কিন্তু এই উন্নতিটা দেওয়া হয়। আমরা কিন্তু সেই সম্পূর্ণত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে হয়। এবং এরপরে এই যে 2024 সালে ইলেকশনের পর আমরা বাজেট দিয়ে যখন এগিয়ে গেলাম, আমাদের ওনাদের গতিধারাটা কিন্তু আমরা ঠিক নয়। আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ আমাদের সরকার গঠন করার পর 2010 সালে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে 2021 সাল বাংলাদেশ কিভাবে কতটুকু উন্নয়ন করবে। অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করেছিলাম বলেই আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পাই। 2021 সাল থেকে 48 সাল এই বাংলাদেশ কেমন হবে, আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছি। তথা জাতিসংঘ ঘোষিত সবচেয়ে বুকারে বাংলাদেশের দিকে তাকাবে আমাদের কিন্তু খাদ্যাভাব ছিল না, বরং আমাদের গবেষণা করে করে আমরা যে উৎপাদন বৃদ্ধি করতে থাকি। এরপরে আপনারা দেখে সেই নারকে শুরু করে গাছের থেকে শুরু করে প্রতিটি ডিশের 12 মাস পাওয়া যেত। পেঁয়াজের ঘাটতি ছিল প্রায় 44 ভাগ পেঁয়াজের ঘাটতি আমরা পূরণ করেছিলাম। ভোজের তেলের অভাব ছিল, সেটাও আমরা উদ্যোগ নিয়েছিলাম, সেটাও আমরা প্রায় আমরা যে রাইস ব্রান থেকে তেল করা সক্রিয় উৎপাদন বাড়ানো, এই উৎপাদন বাড়ানো, বাদাম চাষ করে সেখানে বাদাম থেকে তেল উৎপাদন করা, বহুমুখী পদক্ষেপ আমরা নিয়েছিলাম। আমার লক্ষ্যটা সবসময় ছিল যে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ অর্জন করবো, আর সেই লক্ষ্য নিয়ে প্রতিটি পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আমার অনেক উন্নতি এত বলতে গেলে আপনাদের হয়তো মানে ধরে থাকবে না, যে কাজগুলি করে এসেছি। এখন বাংলাদেশের দেশের দিকে তাকালে দুঃখ হয়। প্রথমে রেখে আসলাম 4-5 বছরের মধ্যে
এইভাবে একবার ধ্বংস করে দেওয়া হতে পারে কিভাবে আমরা আরেকটা মাথা রাখছি না কারণ ভগবান অবদান দেবে ভগবান তাকে রক্ত থাকবে যারা না জনগণের উন্নতি করবে আমাদের দেশে আমরা আমাদের 78.55% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে এটা ভাবলে অবাক লাগে মোবাইল ফোন আমাদের জনগোষ্ঠী থেকে কিন্তু মোবাইল ফোনের সিম ব্যবহার বেশি প্রায় 3,40,000 মানুষ কিন্তু মোবাইল ফোন মানে অতটা দেখা যায় যেতে দিন মোবাইল ফোন আছে যে কারণে সিম ব্যবহার আমাদের বৃদ্ধি পেয়েছে এবং এই সেবাটাও প্রায় 3,500 গ্রাম সেবা আমরা দিয়ে যাচ্ছি অর্থাৎ আইসিটিতে আমরা রপ্তানিও কিন্তু শুরু করেছিলাম উৎপাদন বৃদ্ধি করে যারা বিভিন্ন আইসিটি পার্টটা করে ফ্যামিলি ট্রেনিং করেছি যার ফলে আমরা 2023 সালে হিসাবে ছিল প্রায় 1.1 বিলিয়ন টাকার বিদেশে রপ্তানি করতে ইয়ারলি আমি এই ট্রেনিং আমরা দিয়ে আমাদের ছেলেরা অনেক বসতে বা কিছু মধ্যবয়সী তারাও ছিল দেশে বিদেশে কাজ করে অর্থ অর্জন করতে পারে এবং তাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা অর্থাৎ তারা যে এরাও যেটা চাকরি তো যে টাকা যে অর্থ উপার্জন সেই বিষয়ে যারা সেটিও আমরা তাদেরকে ব্যবস্থা করে দিই আর তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় 18 লক্ষ জনগণ এই সুবিধাটা ভোগ করতো অর্থাৎ পাসপোর্ট আজ মাস আমরা বিডিএল বিডিডি বিডব্লিউ বিটিআর জিআর তালিকা এই দিক থেকে ওএমএস খাদ্য মাদক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের পাশে দাঁড়াই যেন মানুষের কষ্ট না হয় আজকে সবথেকে কষ্ট হয় যখন আমি দেখি যে দেশের আমি অবস্থা রেখে আসলাম আজকে 4-5 মাসের মধ্যে আমার দেশের মানুষ এখন ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে রাস্তার পাশে ফেলে দেওয়া খাবার সেই খাবার তোলে রাখা এক পাশে পচান মানুষ এই বাংলাদেশ মতো এই 4 মাসের মধ্যে উনি আমি আগে বিশ্ববিদ্যালয় অনেক গ্রাম না হলে অর্থ সব দিন করেছে কিভাবে আপনারা দেওয়া করে যাবেন আজকে ক্ষমতারা দখল করলো তার যে মেটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সে একেবারে একটা ভাগাভাগি করতে ক্ষমতাটা দখল করলো কারণ তাদের লক্ষ্য প্রক্রিয়া একটাই আমাদের জীবনকে হত্যা করা কারণ আমরা দুজনকে বেঁচে গেছে আমাদের বারবার কিছু মুখে গিয়েছি আমরা বারবার আমাকে বাঁচিয়ে দিচ্ছে বাঁচিয়ে না আমি এবারে চিন্তা করলাম আমি যদি কোথায় থাকতে যাই বা যদি আমি ব্যবস্থা দিই বুঝতে চাই না গ্রামের গ্রাম নির্মাণ কাজ করতে গ্রামের উন্নয়নের জন্য এত কম দিয়েছে সন্তানদের প্রেরণিত করেছি বলতে প্রেরণিত করেছি দেখবেন মানুষকে দিল মানুষকে আবার সুরক্ষিত করে নিয়েছে তারা তাদেরকে আবার ক্ষমতা থাকার জন্য বাধ্য আমি এটা করি চাইনি যেখানে একটা বন্ধ আমি সিদ্ধান্ত করে যাবো এবং আমি শুনে আজকে ক্ষমতা জানিয়েছে কি অবস্থা তাদের কি কোনো দেশটাকে উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি জিনিস সম্পদ প্রতিটি সন্ত্রাসের মধ্যে একের পর এক শেষ করে দিয়েছে শুধু তাই না যদি স্বাধীনতা এনে দিলে যেটা বাংলাদেশের গরিব এদেশের তাদের অত্যন্ত ঘটনায় দিলেন তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করলেন তাকে তার প্রমাণ করা মধ্যে আমার উপস্থিতি আমাদের ছিল সেটাকে ধ্বংস করা হলো কেন সেটা আমার প্রশ্ন আসলে আমি এখানে আপনি বলতে চাই যে আমাদের ফিলোসফার রুমি একটা কথা বলে সেই কথা দিয়ে আমি শেষ করতে চাই কথাটা হলো 1,000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় আমি রুমির কথা রিপোর্ট করবো 1,000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে বলে যে তুমি যে কথাটা বলে দিতে কত সত্য একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে বলে বাংলাদেশ এই ধ্বংসের
পথে চলে গেছে, ধরছে কিনারে পৌঁছে গেছে। কি সত্য ছিল এটা? আমি তো সব থেকে বেশি গেছিলাম। তারপরে তখন 98 সালে গ্রামীণ ব্যাংক যখন একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে, কারণ এই ব্যাংক কিন্তু যত তৈরি করা না সম্ভবত আইনভাবে তৈরি করেছিল জেনারেশন, তাকে এমডি পদে নিয়োগ দেওয়া হয়ে। আমি জিজ্ঞেস করি এমডি হিসেবে সেটা কতবার বিদেশে গেছে, এত অর্থগুলো পেয়ে গেল। হ্যাঁ, আমরা সবাই তাকে খুব সুযোগ দিয়েছি, সুবিধা দিয়েছি। তারপর যখন 98 সালে ব্যাংক প্রায় ধ্বংসের কিনারে আমাদের কাছে এসছে, বারবার ধাক্কা দিল। প্রথমে 100 কোটি দিয়ে, তারপর 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি, 400 কোটি টাকা আমার সরকার 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে আমরা দিয়েছি। গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সরকার 400 কোটি টাকা দেয়, তাহলে ব্যাংকটা যেভাবে চলে মানুষের উপকার হয়। এবং এই ব্যাংক পরিচালনার জন্য তিনি আমার কাছে ধন্যবাদ দিলেন। আমরা আমরা ডিজিটাল, আমাদের তো ডিজিটাল ফোন ছিল না, অ্যানালগ ছিল। আমি সমস্ত ডিজিটাল ফোন এবং বেসরকারি খাতে মোবাইল ফোন আমি ছেড়ে দেবো, সেই সিদ্ধান্ত নিলাম। তো তিনি এসে ধন্যবাদ দিলেন, তাকে একটা মোবাইল ফোনের ব্যবস্থা দিতে কথা দিলেন। এর থেকে যে উপার্জন হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, তাহলে গ্রামীণ ব্যাংকে আর ভবিষ্যতে কিছু করতে পারবে না। আপনার জিজ্ঞেস করেন তো ওই গ্রামীণ ফোনে তাকে দিতাম, একটি টাকা কি সে গ্রামীণ ব্যাংকে রেখেছে? রাখে নাই। এমনকি অনেক ট্যাক্স পেয়াররা যে টাকা দিয়েছে সেই টাকা গ্রামীণ ব্যাংকের জন্য দিয়ে দিল, সেখানে নেই। তুমি খালি কোম্পানি করেছে আর ব্যবসা করেছে। তারপরে এটাকে দরিদ্র সাহায্য, দরিদ্র সাহায্য না, নিজের পকেটে পড়েছে, এটাই হলো বাস্তবতা। মোবাইল ফোনের ব্যবসা, গ্রামীণ ব্যাংক, এইগুলিতে তো আমারই দেওয়া ছিল। এর মধ্যে অর্থ সম্পদ বানিয়ে চোর বলে আমাদের বিরুদ্ধে দুর্নীতির পোস্ট করে, আমার বিরুদ্ধে দুর্নীতির জন্য ত্যাগ করতে হয়েছে। তার আমার হত্যা করবে না, সব মামলা আমার বিরুদ্ধে, সব নাকি হত্যা, সব হত্যাকাণ্ড আমি ঘটিয়েছি। আপনি কি বড় হত্যা করেছে? গণহত্যা তো মানুষের ক্ষমতাটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটি হত্যাকাণ্ড তার নিজের বড় করার কারণ একটাই দৃষ্টান্ত দেবো। হলি অক্সিজেনে যারা জঙ্গি হামলা করলো, আমরা আমাদের দুজন পুলিশ মারাও গেল। বিভিন্ন দেশের মানুষ কিন্তু মারা গেছে, শ্রীলঙ্কা অনেক দেশের মানুষ মারা গেছে, 29 জন মানুষ মারা গেল। আমরা 12 ঘন্টার মধ্যে কিন্তু এই জঙ্গিদের দমন করলাম এবং গ্রেপ্তার করা হলো, তদন্ত করা হলো, তারা শাস্তি পেল। এত সাহস গেলে রাখলাম সেই হামলাকারীরা সেই 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তদন্ত শুরু করে। সেই মামলায় 7,000 আসামি, বাংলাদেশের 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অর্থমন্ত্রী কিভাবে সাহেবকে জেলে হামলা হত্যা করা হলো, মঞ্জুরুল ইমাম সাহেব খুলে মমতাজ জাফর সহ আমাদের অর্গনিশীলভাবে হত্যা করা। একটা ঘটনা সোনাকে ঈদের ময়দানে হামলা করার চেষ্টা করে 2 জন মারা গেল, যারা এই সময় যেটা তাদের আমরা গ্রেপ্তার করলাম। যত জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে যারা সাজাপ্রাপ্ত আসামি, সবাইকে এই রোজ ক্ষমতায় এসে মুক্ত করে দিল।